এখন আপনারা শুনছেন স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য রয়েছে ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের 14 নম্বর এপিসোড। আর পূর্বের আপলোডকৃত উপন্যাসগুলো যদি শুনতে চান, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রইল, ওখান থেকে শুনতে পারেন। ক্যালিফোর্নিয়ার একটি বৃহত্তম শহর হলো সান ফ্রান্সিসকো। আমেরিকার ৫ম বৃহত্তম ঘনবসতির শহর হলো সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো মূলত পাহাড়ের উপর গড়ে উঠেছে। এখানে প্রায় 50টি পাহাড় রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো টুইন পিক। টুইন পিক থেকে গোটা সান ফ্রান্সিসকোর অসাধারণ ভিউ পাওয়া যায়। এই শহরে অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে খাড়া পাহাড় ও ক্যাবল কার। এই ক্যাবল কারকে আমেরিকার ওই জাতীয় ঐতিহাসিক মনুমেন্ট হিসেবে ধরা হয়, যা পৃথিবীর একমাত্র চলমান মনুমেন্ট। কেবল কারের ভেতর একটি কাঁচের জানালা, যা দিয়ে বাইরে তাকালে পাহাড়ের উপরে নীলচে সবুজ মেঘের চাদর, নিচে ছোট্ট গ্রামগুলো আর কিছু দূরেই ঘন সবুজ বনাঞ্চল দেখা যাচ্ছে। কেবল কারটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই ভ্রমণের মুহূর্তগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখছে এলিজাবেথ। শূন্য দৃষ্টিতেও রয়েছে এক ধরনের মুগ্ধতা, যেন তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য মনের গভীরে গেঁথে যাচ্ছে। দীর্ঘ 8 বছরের বন্দি জীবন পেরিয়ে এসে এখনও নিজেকে এত মুক্তমনা হিসেবে ধাতস্থ করতে পারছে না এলিজাবেথ। এখনো মনে হচ্ছে এগুলো ভোর রাতের সেই স্বপ্নগুলো, যা ফজরের আজানে ঘুম ভাঙার সাথে সাথে লাপাত্তা হয়ে যেত। এলিজাবেথের পরনে লম্বা হালকা ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট, যা হাওয়ায় হালকা দুলছে। তার সাথে রয়েছে উষ্ণতাজনক একটা সোয়েটার। ব্রাউন কালারের সোয়েটার এলিজাবেথের তুলতুলে নরম তনুতে একদম মিশে রয়েছে। গায়ের কালারের সাথেও যেন স্বকীয়তা খুইয়েছে। স্নিগ্ধ স্বাচ্ছন্দ্যময় লুকে দেখা যাচ্ছে এলিজাবেথকে। সেই সাথে ঠোঁটের আগায় জড়ো হয়েছে মিষ্টি হাসি। এগুলো বাস্তব, কোনো অবাস্তব স্বপ্ন নয়। সে উড়তে পারছে মুক্তমনা পাখির মতো। প্রশান্তিময় হাসির স্পষ্ট ঝলকানি ওষ্ঠপুটের গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যে হাসি মিলে গেল আকাশে বাতাসে। মুহূর্তগুলো থেমে থাকুক, মিশে থাকুক এভাবেই স্নিগ্ধ বাতাসের মাঝে, আর এলিজাবেথ ডুবে থাকুক প্রকৃতির মাঝে। সেখানে ঠাঁই না হোক কোনো বিশ্বাসঘাতকতার, কোনো বিষাদের রাজার। এলিজাবেথের লাল চুলগুলো পতাকার মতো বাতাসে ঝাপটা খেয়ে খেয়ে উঠছে। বারবার গিয়ে আশ্রে পড়ছে পাশে একগুঁয়ে দৃষ্টিতে হরণকারী তৃষ্ণার মানবের কৃষ্ণ গহ্বরে। এই এক দৃষ্টিতে যেন শুষে নেবে এলিজাবেথের সকল সৌন্দর্য, বন্দি করে ফেলবে তার হৃদয় হরিণীকে অন্দরমহলের রাজপ্রাসাদে। মাথায় মুকুট পরিয়ে স্থান দিবে রানীর সিংহাসনে। রানীর সেবায় নিজেকে নিয়োজিত করবে প্রজা হিসেবে। চোখের পলক যেন আজ পড়বে না তাকবীরের। থেমে গিয়েছে, থাকুক না থেমে, এভাবেই, এত মনোরমভাবেই। এলিজাবেথকে জানালার পাশে সিট দিয়েছে তাকবীর। নিজে বসেছে এলিজাবেথের পাশে, পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। সকালের ওই কাণ্ড অবলোকন হওয়ার পর এলিজাবেথের প্যানিক অ্যাটাক হয়। ভয়, ভীতি, সংকীর্ণতা ভেতরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আসে। তাকবীর আর এক মুহূর্তও এলিজাবেথকে ওই জায়গায় রাখেনি, সাথে সাথে শহর পরিবর্তন করে। এবার আর কোনো বড় ওয়েস্টার্ন হোটেলে ওঠে না, বরঞ্চ গ্রাম সাইডের খুব ছোট একটু হোটেলের 2টি রুম নেয়। সান ফ্রান্সিসকোর একেবারে কেন্দ্রের কাছাকাছি ছোট একটি শহর, ব্রিসবেন। চিন্তাভাবনা বাকি কয়দিন এখানেই থাকা। তাকবীর আগে থেকে এলিজাবেথের প্রয়োজনীয় সকল জিনিস নিজের হাতে বেছে বেছে কিনে সংগ্রহ করে রেখেছিল। তবে আজ এখানে এসে তারা সর্বপ্রথমবারের মতো একসাথে শপিং করেছে। এত কিছুর মাঝেও এলিজাবেথের মনের কোণে বিষণ্ণতার রেশ থেকেই যায়। তাই এলিজাবেথ শত জোরপূর্বক হেসে আড়াল করতে চাইলেও বুঝে যায় তাকবীর। দারুণ তাকবীর কনসার্ন হয় আরও এলিজাবেথের প্রতি। এলিজাবেথকে খুশি করার জন্য আজ তাকবীরও এলিজাবেথের সোয়েটারের সাথে ম্যাচ করে সোয়েটার শার্ট পরেছে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার পিছনে অভিপ্রায় একটাই, প্রতি ক্ষেত্রে এলিজাবেথকে স্পেশাল ফিল করানো। তাকবীরের মডার্ন স্টাইলে সোয়েটার শার্টের সাথে ট্রাউজার এবং আরামদায়ক হাইকিং বুট। খোঁচা খোঁচা কোকড়া চুলগুলো কপালে বিছিয়ে আছে বাতাসে বেগ হারিয়ে। তাকবীরের ত্বক হালকা, যাকে সোনালি বা উষ্ণ শ্যামলা বলে, যা ওর সমগ্র উপস্থিতিকে এক অদ্ভুত মোহনীয় আভা দেয়। এই কৃষ্ণ গহ্বরের চোখজোড়া অসম্ভব মায়ায় মোড়ানো। দুজনকে একসাথে খুবই মানিয়েছে আজ।
তাকবির আজ এলিজাবেথকে ওর জামা পছন্দ করতে সাহায্য করেছে। এখনো পর্যন্ত কোনো কিছুতেই এলিজাবেথের তরফ থেকে কোনো প্রকার নিস্পৃহ পায়নি তাকবির। তাই সম্পূর্ণটাই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে নিজ দায়িত্বে। যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে অন্ধকারের মোড়ানো কিছু নিন্দনীয় অতীত মুছে দিতে। তাকবির আজ তাদের পোশাক এমনভাবে বাছাই করেছে যা পাহাড়ি ভ্রমণের সাথে মানানসই, কিন্তু আধুনিক এবং ফ্যাশনেবল, এবং সে তার কাজে যথেষ্ট সফলও হয়। এলিজাবেথকে অসম্ভব সুন্দর লাগছে, পাশাপাশি খুশিও করতে পেরেছে। এতেই তার প্রাপ্তি। হঠাৎ পেছন ঘুরে তাকায় এলিজাবেথ। চোখাচোখি হলো দুজনের। তাকবীরের দৃঢ় দৃষ্টিতে চোখ রাখতে পারে না এলিজাবেথ। দৃষ্টি নামিয়ে নেয়। এই চোখে গভীরতা অনেক। তাকালেই মনে হয় সেখানে লুকানো হাজারো গল্প। কথা না বলা কথা জমে আছে চোখ জোড়ায়, যা খুব করে প্রকাশ হতে যাচ্ছে। ফিসলে হাসে তাকবীর। হাসলো এলিজাবেথও। আবারও মাথা তুলে এলিজাবেথ। মিলে গেল দৃষ্টি এবারও। একে অপরকে উষ্ণ হাসি উপহার দিল। আপনার ঠোঁট দুটি সরু, কিন্তু এমনভাবে বাঁকা যে মনে হয় শুধু মৃদু হাসতে পারেন, আর সেই হাসিতে লুকিয়ে থাকে অপার কোমলতা। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। এলিজাবেথের কথা চোখের পলক ফেলে। ভ্রুজোড়া কিঞ্চিত কুচিয়ে বলল, তাই? উৎসুকভাবে উপর নিচ মাথা নাড়ল এলিজাবেথ। এই ছোট একটুখানি কনসার্নেস এ তাকবীরের তৃষ্ণার্ত হৃদয়ে এক টুকরো আহারের যোগান দিল। হালকা দাড়িযুক্ত গাল প্রসারিত করে হাসল। তাকবীর একদম 24 কপাটি বের করে এসে বলল, আমি এভাবেও হাসতে পারি, তবে এভাবে শুধু তোমার জন্যই হাসি। ছোট ছোট চোখ করে তাকায় এলিজাবেথ। বলে, কেন কেন? তাকবীরের বিলম্বহীন জবাব, এর উৎস যে তুমি। গাম্ভীর্যহীন, কোমল এবং আন্তরিকতা মেশানো কণ্ঠ আর সুগভীর নিকষ কালো মায়াবী চোখ জোড়ার গভীর চাহনিতে এবার কিছুটা লজ্জা পেল বটে এলিজাবেথ। তাকবীরের এহেন কণ্ঠে মনে এক কোমল আবেশ ছুঁয়ে দেয়। এলিজাবেথকে বেশিক্ষণ লজ্জায় থাকতে দিল না তাকবীর। বন্ধু হবে? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে। হাসল তাকবীর, অমায়িক হাসি। জড়তাবিহীন গলায় সবিনয়ে আওড়ালো, চলো আমরা আগে বন্ধু হই। স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই আরো বেশি মূল্যবান, কারণ ভালো বন্ধুই একজন আরেকজনকে গভীরভাবে বুঝতে শেখায়। তাই আমাদের আগে বন্ধুর মতো করে একে অপরকে জানার, বোঝার সুযোগ নিতে হবে। বন্ধুত্বের মধ্য দিয়ে সম্পর্কের মধ্যে এমন এক দৃঢ়তা আসবে যা পরস্পরকে আরো কাছাকাছি নিয়ে আসবে এবং একে অপরকে আরো গভীরভাবে বুঝতে সহায়ক হবে। আমাদের এই বন্ধুত্বই হবে আমাদের সম্পর্কের ভিত্তি, যা সময়ের সঙ্গে আরো শক্তিশালী হয়ে উঠবে। হবে আমার বন্ধু এলোকেশী। চেয়ে থাকলো এলিজাবেথ গাঢ় দৃষ্টিতে। ভিজে আসছে চোখ। দুপাশে মাথা নাড়িয়ে অগ্রাম সংকেত দিল তাকবীর। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে শোকে মূর্ছা যাচ্ছে। চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি আমায় এত কেন বোঝেন? জবাব দেয় না তাকবীর। নিমেষহীন তাকিয়ে থাকে তার বোকা রানীর দিকে, যে একটু কিছু হলেই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ। অতঃপর বলল, ধন্যবাদ আমাকে সহজ হবার সুযোগ দেওয়ার জন্য। পরপর থেমে নিজের পেলব হাত বাড়িয়ে দিল তাকবীরের অভিমুখে, দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হবেন আমার? যেখানে সম্পর্কের ভিত্তি হবে নিঃশর্ত বিশ্বাস আর সন্দেহ থাকবে দূরতম। ক্লান্ত পথিকের মতো যখন পথের মাঝে বসে পড়ব, তখন কি আপনি নির্ভরতার সেই শক্ত হাত বাড়িয়ে দিবেন? বিপদে বিশ্বাসী হাত হিসেবে সবার আগে আপনার হাতে কে আসে? সেখানে যেখানে অনুমতির প্রয়োজন হবে না স্পর্শ করার জন্য, ভালো মানুষটা কি হবে আমার বেস্ট ফ্রেন্ড? যেই বন্ধুত্ব প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে, হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার পাশে আছে নিঃশর্তে, নিঃস্বার্থে, অনন্ত ভরসায়। তাকবীর আবেশিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ এলিজাবেথের পানে। এমন কথা এলিজাবেথের কাছ থেকে সে মোটেও আশা করেনি এত দ্রুত। সম্বিত ফিরতে এক মুহূর্ত আর ব্যয় করল না তাকবীর। মিলিয়ে দিল দুহাতের বাঁধন। ঠোঁট প্রসার করে হাসলো দুজনেই। হঠাৎ তাকবীর পেছন থেকে একটা বক্স বের করে সামনে ছোট টেবিলের উপর রাখলো। এলিজাবেথ একবার বাক্সটার দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছে তাকবীরের দিকে। তাকবীর এলিজাবেথের কুচকানো ভ্রুদয় দেখে ঠোঁট কামড়ে হাসল। বন্ধুত্বের সূচনা হিসেবে আমার তরফ থেকে ছোটখাটো একটা তোফা। কিন্তু কোনো কিন্তু না, জাস্ট ওপেন ইট।
মৃদু ধমক মিশ্রিত কণ্ঠে উপায়ন্তর না পেয়ে বক্সটির উপরের অংশ সরালো। লাল গোলাপের অজস্র পাপড়ি দেখে অতর্কিত আধার নামলো অবয়বে। নিচু স্বরে প্রত্যুত্তর করল, লাল গোলাপ আমার পছন্দ নয়। খানিকটা অবাক হলো তাকবীর। তার জানা মতে এলিজাবেথের ফুল খুবই পছন্দ, বিশেষ করে লাল গোলাপ। কিন্তু তোমার তো ওটা আগে ছিল। সব সময় যে মানুষের পছন্দ এক থাকে তেমনটা কোথাও লেখা নেই। তাকবীর বুঝলো না হঠাৎ এলিজাবেথের অযাচিত রাগের কারণ, তবে ঘাটল না আর। প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সরি, নেক্সট টাইম আর এমন হবে না। এবার এটার ভেতরে দেখো কি আছে। এলিজাবেথ কোনো বাক্য ছাড়া পাপড়ির ভিতর হাত রাখল। হাতে আরেকটা বক্সের মতো কিছু অনুভূত হলো। বস্তুটা পাপড়ির ভেতর থেকে বাইরে বের করে আনতেই চোখ ছানাবড়া হয়ে যায় এলিজাবেথের। তাকবীর চোখে ইশারায় বলল বক্সটিকে আনবক্সিং করতে। এলিজাবেথ বোকার মতো তাই করল। চোখে জোরানো বিস্ময়তা। বক্সের ভিতর থেকে বেরিয়ে এলো একটা আইফোনের লেটেস্ট ভার্সন, আইফোন 16 প্রো ম্যাক্স। এলিজাবেথের কপালে সূক্ষ্ম ভাঁজ। এটা কার? কার হাতে এটা? আমার। তাহলে তোমারই। এটা তো মনে হচ্ছে খুব দামি, তবুও তোমার কাছে নস্যি। এভাবে মাথায় তুলবেন না আমায়। তুলিনি তো, মাঝে মাঝে খুব খুশকি হয়, তাই বুকের মধ্যে নেয়ার চেষ্টা করছি। ওখানে রক্তক্ষরণ ছাড়া আর তেমন কোনো প্রতিকূলতা নেই বলে ঠোঁটে ঠোঁট চেপে হাসল তাকবীর। এলিজাবেথ স্তব্ধ। তা দেখে তাকবীর আবারও বলতে শুরু করলো, তুমি আমার পোষা পাখি, তবে সম্পূর্ণ মুক্ত। আকাশ জুড়ে ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়াবে অতিথি পাখির মতো, তবু দিনের শেষে ফিরে আসবে আমারই নীড়ে, ভালোবাসার আঙিনায়। এলিজাবেথের ভেজা দৃষ্টি, ভেজা গাল। এই আমি অভাগীর কপালেও এসব ছিল? এই ভালোবাসাগুলো আমি কখনো পাইনি। এভাবে আর কখনো বলবে না এলোকেশী যে তোমাকে কেউ ভালোবাসে না, কারণ এই দেখো, তোমার নাম আমার হাতে ট্যাটু করা আছে। আমি পৃথিবীর সবচেয়ে নিবেদিত প্রাণ মানুষ তোমার জন্য। আমার ভালোবাসায় পূর্ণ হবে তুমি। তোমার কোনো ক্ষতি আমি কখনোই হতে দেব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকব, তোমার হাত ধরে রাখবো। আর মৃত্যুর পরেও আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। আত্মার মতো তোমার কাছেই থাকব। তুমি আমার কাছে শুধু কিছু নও, তুমি আমার কাছে সব কিছু। এলিজাবেথ তাকায় তাকবীরের বাঁ হাতের কবজিতে, অতঃপর শিরশিরে অনুভূতিতে নিভু চোখে চাইল তাকবীরের দিকে। তাকবীরের হাতের কবজি থেকে কনিষ্ঠ আঙুলে বরাবর এলিজাবেথের নাম ইংলিশে লেখা। এলিজাবেথের চোখে মুখে এখনো বিস্ময়তা। কেঁদে দিবে মেয়েটা এখনই। এত সব কখন করেন? এভাবে সর্বক্ষণ পাশে থেকে কখন কিভাবে করছেন এত কিছু? সবকিছু মনে হচ্ছে পূর্ব থেকে কত শখ করে আয়োজন করা। এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। কেবল কার দাঁড়ালো একটি স্পটে। তাকবীর উঠে দাঁড়ায়, কণ্ঠস্বর গভীরে বলল, একটা দামি অ্যাডভাইস দেই। এলিজাবেথের কণ্ঠস্বরের আশা করল না তাকবীর। নিজে থেকেই সবেগে আওড়ালো, মুভিং অন ইজন্ট অ্যাবাউট ফরগেটিং দেম, ইটস মিন হোয়াট ইউ আর উইথাউট দেম। বলে সামনে এগোতে থাকলো তাকবীর। এলিজাবেথের মনের ভেতর এক অদ্ভুত আর সুন্দর অনুভূতি তৈরি হয়। শুরু হয় বন্ধুত্বের সূচনা। থাকবে না আর কোনো প্রকার জড়তা, শুধু চোখের চাহনি কিংবা অজানা কোনো অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে একে অপরের মনের কথা বুঝে ফেলা হবে। এই ধরনের সম্পর্ক গভীরতা, সমজদারি এবং অগোচরে একে অপরের বোঝার এক নিখুঁত নিদর্শন হয়ে উঠবে। শোনা গেল তাকবীরের উচ্চস্বর, এলোকেশী, জলদি নামো, গাড়ি ছেড়ে দিবে, আমরা আবার টুইন পিক যাব। এলিজাবেথের চেহারায় স্বচ্ছ এক অনাবিল প্রশান্তি ও উচ্ছ্বাস ফুটে ওঠে। অনেক দিনের আটকে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে মুক্তি পেয়ে ছুটে আসছে। বৃক্ষপটে হালকা অনুভূত হয় আর আনন্দে ভরে ওঠে। চারপাশে সবকিছু সুন্দর ও উজ্জ্বল লাগতে শুরু হয়। উৎফুল্ল গলায় চেঁচিয়ে বলল, আসছি ভালো মানুষ। আই থিঙ্ক ইটস টাইম ফর ইউ টু রিটায়ার ন্যাসো। ঠোঁট কামড়ে নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে রাখে ন্যাসো। নত দৃষ্টি নিবিষ্ট। পাশেই চুপসানো মুখে দাঁড়িয়ে আছে লুকাস। আপাতত আলাদিন বা তার দলবল কেউই এখানে নেই। গা ছমছমে পরিবেশ। নিস্তব্ধতা বিরাজ করছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। সরি বস। হাতে থাকা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে রিচার্ড। ঝনঝন শব্দে ভেঙে চুরমার হলো, ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। রিচার্ডের কপালের পাশের রগগুলো ফুলে ফেপে উঠেছে। তীর তীর করে বাড়তে থাকে ক্রোধ। ঝাঁঝালো কণ্ঠে চেঁচালো, ধ্যান কোথায় থাকে তোমার?
বাংলাদেশ থেকে আসার পর থেকেই দেখছি সব কিছুতেই অমনোযোগী তুমি। ট্রেনিং কি সব ভুলে গিয়েছো? কাল আর কয়েক সেকেন্ড দেরি হলে কি হতো? হ্যাভ ইউ এনি আইডিয়া, ইউ ফাকিং ইডিয়েট? থেমে বজ্র দৃষ্টি নিক্ষেপ করলো লুকাসের উপর। রিচার্ডের রক্ত লাল চোখ দেখে বুক শুকিয়ে এলো লুকাসের। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড আবারও। তোমার কাছে তো হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর ছিল না? আর ইউ গাইস ফাকিং কিডিং উইথ মি? নিয়ে যায় দুজনে। আবারও শোনা গেল রিচার্ডের হুঙ্কার। ন্যাসর দিকে তাকিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে বলল, গো ব্যাক টু বাংলাদেশ। ন্যাসর অভিব্যক্তি নিটল, দু কদম এগিয়ে আসলো, কণ্ঠে অনুতপ্ততার রেশ। নিচু স্বরে বলল, সরি বস, গিভ মি ওয়ান মোর চান্স। রিচার্ড কার্নাদের কাছে সুযোগ বলে কিছু হয় না। প্রবাবলি ইউ ফরগেট দ্যাট। শক্ত গোছের ন্যাসর চেহারা এবার ফুটে উঠল ভীতি। পরপর 3বার ঢোক গেলে গলা ভিজিয়ে আবারও বলতে চাইল, লাস। থামিয়ে দিল রিচার্ড। কাউচে বসা অবস্থায় ন্যাসর দিকে না তাকিয়ে একটা ফাইল এগিয়ে দিল। ন্যাসর রিচার্ডের পেছনে দাঁড়িয়ে থেকে ফাইলটি হাতে নিল। রিচার্ডের ঠোঁটের কোনায় জড়ো হয় শয়তানি বিদঘুটে হাসি। সন্ধ্যায় ফ্লাইট, কাজ হয়ে যাবে বস, গো। তাৎক্ষণিক বেরিয়ে যায় ন্যাসর। লুকাস ন্যাসর দিকে তাকিয়ে চোখ টিপে কাজের জন্য বেস্ট অফ লাক জানালো। বিশাল আকৃতির পেন্ট হাউসে এখন শুধু তারা দুজন। লুকাসের ফোন ক্রমাগত রিং হচ্ছে। তপ্ত শ্বাস ফেলে ফোন নিয়ে রিচার্ডের নিকট এগিয়ে আসলো লুকাস। মলিন স্বরে আওড়ায়, বস, ফাদার। সহজ ভঙ্গিতেই ফোন হাতে নিল রিচার্ড। লুকাস অবাক হলো কিছুটা। ভেবেছিল বারংবারের মতো এবারও কল তুলবে না। স্পিকারে দিল রিচার্ড, হাতে জ্বলন্ত সিগারেট। ওপাশ থেকে শোনা যায় একজন মধ্যবয়স্কের লোকের ভারী কি কর্কশ কণ্ঠস্বর, যা রিচার্ডের গুরুগম্ভীর ভারী স্বরকেও ছাড়িয়ে যায়। রিড, মাই সান। ইয়েস ফাদার। অ্যাজ সুন অ্যাজ কাম ব্যাক টু ইতালি। তুমি ছাড়া এদিকে সবকিছু এলোমেলো হয়ে আছে। তোমার সই ছাড়া পরবর্তী প্রজেক্ট এগোতে পারছে না। মিলিয়ন মিলিয়ন টাকা লস হচ্ছে। ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়ার সাথে গরম নিঃশ্বাস ছাড়ে রিচার্ড। অতপর সহজ সাবলীল গলায় উত্তর দিল, আমি এসে সব সামলে নিব ফাদার, ডোন্ট ওয়ারি। কিছুটা ক্ষিপ্ত হলো পাশের জন। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, সব খবর আমার কানে আসছে রিদ, ফালতু ঝামেলায় জড়াচ্ছ কেন? মেয়ে লাগবে তোমার? ইতালি আসো, মেলা বসিয়ে দিব আমি তোমার জন্য। কাউচে গা এলিয়ে আয়েশ করে শুলো রিচার্ড। একদলা সাদা বাষ্পের মতো ধোঁয়া শূন্যে উড়িয়ে দিয়ে বলল, অনেকদিন পর অনেক ইন্টারেস্টিং একটা গেম পেয়েছি ফাদার, শেষটা একটু দেখাই যাক। বলে অপর পাশ থেকে কিছু শোনার অপেক্ষা না করে কল কেটে দেয়। পরপর হাতে অদ্ভুত রকমের দেখতে একটা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। কালচের ঠোঁট জুড়ে বিরাজ করছে রহস্যময় বক্র হাসি। ঘড়িটা রিচার্ড সবসময় সঙ্গে রাখে, তবে হাতে খুবই কম। রিচার্ডের হাতা দেখে পিছু নিল লুকাস। কদমে কদমে মেলাতে মেলাতে বলল, বস, আমি আসবো। পায়ের তালের মতো রিচার্ডের গমগমে গলা বলল, নোপ। কোথায় যাচ্ছেন বস? মধু খেতে। লুকাসের কাছে লাগলো সে দুনিয়ার সব থেকে আশ্চর্যজনক কথা শুনল, তাও রিচার্ডের মতো তেতো মানুষের কাছ থেকে। তবে তা বেশিক্ষণ আমলে রাখলো না। খাবারের কথা শুনে থেমে যাওয়া গতি আবার বাড়ায়। এক প্রকার দৌড় দিল। রিচার্ডের লম্বা কদম এতক্ষণে গাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। লুকাসের ব্যগ্র কণ্ঠস্বর, বস, আমিও যাব। শুনেছি এখানে কোনো রেস্টুরেন্টে ভালো মধু পাওয়া যায়। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রিচার্ড। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে শুধায়, এই চাকি শুধু রিচার্ডের জন্যই মধু জমে। লুকাসের মুখ মলিন হয়। গাড়ির উইন্ডোর কাছটায় খানিকটা ঝুঁকে মলিন স্বরে বলে, বস, আমি আসি। নো, আই নিড প্রাইভেসি। বাতাসের সাথে ধুলো উড়িয়ে চলে গেল রিচার্ডের ব্ল্যাক শার্ক। এবার লুকাসের মাথায় সাত আসমান ভেঙে পড়ল। প্রাইভেসি কেন? তাও রিচার্ডের মতো অবাধের? আশ্চর্য, আশ্চর্য। টুইন পিক পাহাড়টি এক অদ্বিতীয় সৌন্দর্যের স্থান, যেখানে দুটো পাহাড় একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে এবং যার শীর্ষবিন্দু দুটি শৃঙ্গের মতো দেখা দূর থেকে। এটি সাধারণত পাহাড়ের চূড়ার দিক থেকে একটি প্রশান্ত এবং বিস্তৃত দৃশ্য উপস্থাপন করে। উপর থেকে দৃশ্যটি অত্যন্ত মুগ্ধকর, যেখানে সারা প্রান্তরে ছড়িয়ে থাকা গাছপালা, নদী বা জলাশয়ের প্রতিফলন এবং দূরের পাহাড় পর্বতগুলো সমুদ্রের মতো নীলাভ দৃশ্য দেখা যায়। পাহাড়ের শীর্ষ থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশের পরিবর্তিত রং এবং পাহাড়ের আবহাওয়ার পরিবর্তন এক অনন্য দৃশ্য তৈরি করে, যা প্রকৃতিপ্রেমিকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
এলিজাবেথ জিদ ধরে পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে থেকে সূর্যাস্ত দেখবে। সূর্যাস্ত হতে এখনো প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। তবে মহারানীর হুকুম বলে কথা, যথাযথভাবে রানীর সেবা না করলে যদি রানীর মনক্ষুণ্ণ হয়। না না বাবা, অগত্যা রাজি হয়ে গেল তাকবীর। এলিজাবেথকে দ্বিতীয়বার উচ্চারণও করতে হয়নি। তো একটু হাঁটা যাক এলোকেশি, সন্ধ্যা হতে মেলা দেরি এখনো। এলিজাবেথ মাথার সান হ্যাট ঠিকঠাক করতে করতে তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকালো। রোদের উত্তপে উজ্জ্বল বর্ণের অবয়বে লালচে আভা দেখা দিয়েছে। দৃষ্টিসীমানার ভিতর কোনো বাড়িঘর নেই, শুধু বড় বড় পাহাড়ের টিলা। উপর থেকে নিচে তাকালে গলা শুকিয়ে আসে এলিজাবেথের। শুকনো ঢোক গিলে দৃষ্টি দিল তাকবীরের উপর, অতঃপর বলল, নিচের দিক দিয়ে হাঁটি, এদিকটায় ভয় লাগছে। পা পিছলে পড়তে পারলে আমি একদম চাঁদে চলে যাব। ফিক করে হেসে দিল তাকবীর, ওষ্ঠপুটে চঞ্চল প্রাণখোলা হাসি। এলিজাবেথের কপাল কুঁচকানো দেখে যথাসম্ভব হাসি চেপে নিল তাকবীর। তবুও একেবারে সফল হয়নি। ঠোঁট কামড়ে হাসে, সাথে শরীর ঝাঁকুনি দিচ্ছে অল্প স্বল্প হাসি চেপে রাখার কারণে। চাঁদ উপরে, এলোকেশি নিচে না। জিভ কাটল এলিজাবেথ তাৎক্ষণিক। তড়িঘড়ি করে নিজের ভুল সংশোধন করে নিল, বলল, হ্যাঁ হ্যাঁ ওটাই। ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে চেয়ে দেখল তাকবীর তার এলোকেশিকে। একটু হেনস্থা করার জন্য আবারও কথার মধ্যে প্যাঁচ ধরল, বলল, কোনটাই? এলিজাবেথের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব, একটা হলেই হলো। এমন সব বাচ্চা সুলভ আচরণে আটকা পড়েছিল একত্রিতের এক প্রাপ্তবয়স্ক পুরুষ 16-র এক লাস্যময়ী তরুণীর প্রেমে। তাকবীর শুধু চেয়ে দেখে কিভাবে তার ভালোবাসা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিকে কেন্দ্র করে পাহাড় সমান গড়ে উঠেছে। দিনকে দিন সে তলিয়ে যাচ্ছে অগাধ ভালোবাসার অতলে। তার এই নিগুড় অনুভূতির পেছনে একটাই উদ্যত উদ্দেশ্য, এই মেয়েটিকে ভালো রাখা এবং নিজের পাশে রাখা, এতে নিজেরই ভালো থাকা। রোদের তৎপরতা খুবই বেশি, শরীর থেকে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। এক ফালি বাতাসের উপস্থিতি টের পাওয়া দায়। হঠাৎ গলা শুকিয়ে তুমুল কাশি ওঠে এলিজাবেথের। ঝুঁকে দুহাতে হাঁটুতে ভর দিয়ে কাশতে থাকে। অস্থির হয়ে ওঠে তাকবীর। এলোকেশি, ঠিক আছো? চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানি। তাকবীরের চিন্তিত অবয়বে আধার নেমে আসলো। ঢালু পাহাড়ে গাড়ি নিয়ে আসা সম্ভবত নয়, গাড়ি নিচে যাতায়াত সড়কের এক কোণে রেখে এসেছে তাকবীর। দূরত্ব মোটামুটি। এই অবস্থায় এলিজাবেথকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আশেপাশে কোনো মানব বসতি নেই যে সাহায্যের জন্য যাবে কারোর কাছে। এই খোলা বিস্তৃত পাহাড়ে এখন পানি পাবে কোথায়? ওদিকে ক্রমাগত এলিজাবেথের কাশির তোর বাড়তে থাকে। ধীরে ধীরে তাকবীরের রক্তাভ চেহারার বর্ণ পরিবর্তন হতে থাকে। দিশাহীন হয়ে এদিক সেদিক তাকাতে থাকলো। হঠাৎ চোখ যায় কিছু দূর দূরেই একটা কাঠের বেঞ্চি রয়েছে, জায়গাটা সমতল। তাকবীর এলিজাবেথকে ধরে বেঞ্চিতে বসালো, ধাতস্থ গলায় আশ্বাস দিল, এলোকেশি পাখি, একটু অপেক্ষা করো আমার জন্য। আমি যাবো আর আসবো, নড়বে না একদম এখান থেকে। টুইটুম্বর চোখে এলিজাবেথ তাকালো তাকবীরের পানে। শ্যামলা মুখে উদ্বিগ্নতায় আধার নেমে এসেছে। নীরব মাথা নাড়ল শুধু। তাকবীরও একই ভঙ্গিতে মাথা নাড়িয়ে সড়কের দিকে ছুটল। এলিজাবেথ যথাসম্ভব ঢোক গিলে গলা ভিজিয়ে কাশি থামানোর চেষ্টা করল। হঠাৎ অতর্কিত আক্রমণে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনাটি। শুধু অনুভব করেছিল কেউ হ্যাঁচকা টান দিয়ে তাকে শূন্যে তুলে নেয়। নিঃশ্বাস আটকে চোখ মুখ খিচিয়ে রাখে এলিজাবেথ। ঘোড়ার ফুৎকার শব্দে স্তম্ভিত হয়ে ফিরে এলিজাবেথ। সচল হয় থমকে যাওয়া মস্তিষ্ক। নাকের ডগায় বাড়ি খেতে থাকে পরিচিত সেই পারফিউমের স্মেল। গতিহারা হৃদস্পন্দন, এই বুঝি বুক ফেটে যাবে। পর্যাপ্ত অক্সিজেন থাকা সত্ত্বেও শ্বাস নিতে পারে না এলিজাবেথ। দম আটকে আসছে। চোখ খোলার সাহস হয় না এলিজাবেথের। একটা হৃদয়হীন বৃক্ষপটের সাথে লেগে আছে তার পিঠ। কারোর বাহুডোরে আবদ্ধ হয়ে আছে সে। পঙ্খিরাজের মতো করে ঘোড়া চড়ে নিয়ে যাচ্ছে তাকে এক বিষাদ রাজ্যের রাজা। ঘোড়ার পায়ের প্রতিটি কদম এবং ঝাঁকুনির সাথে সাথে হাত পা ঘেমে ঠান্ডা হতে থাকে এলিজাবেথের। এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিজের আবিষ্কার করলো এলিজাবেথ। ঘোড়ার কর্কশ গলার শব্দ কমে আসলো। আশপাশ খুবই শান্ত লাগছে। পিটপিট করে চোখ মেলে তাকায় এলিজাবেথ। দেখতে পায় জায়গাটা একটা স্টাফ ফার্মের বিশাল মাঠ।
চারিপাশে শুধু সবুজ সতেজ ছোট ছোট ঘাস, কাঠ দিয়ে তৈরি বেড়া দিয়ে নির্দিষ্ট সমপরিমাণ বিস্তৃত জায়গাও ঘেরাও করা। মাঠের এক প্রান্তে কিছু আরবীয় প্রজাতির ঘোড়া শো জাম্পিং প্রশিক্ষণ নিচ্ছে, অপর এক প্রান্তে কিছু ঘোড়া ঘাস খাচ্ছে। চারিপাশে এক নজর চোখ বুলিয়ে দৃষ্টি গেল ঘোড়ার লাগাম টেনে ধরা শক্ত হাত দুটোতে। ট্যাটুখচিত হাত অবলোকন হতেই পুনরায় গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ড ঘোড়া নিয়ন্ত্রণের লাগাম ছেড়ে দিল, ঝুঁকলো এলিজাবেথের উপর, পুরুষালী রুক্ষ থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। কেঁপে উঠল এলিজাবেথের সমস্ত শরীর, হার্টবিট অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে। শোনা গেল সেই পুরুষালী গুরুগম্ভীর ভারিক্কি কণ্ঠস্বর, মাই রেড। বরফের মতো জমে গিয়েছে এলিজাবেথ, টু শব্দ অবধি করছে না। অধর এলিয়ে বাঁকা হাসল রিচার্ড, কুটিল হাতে পেঁচিয়ে ধরল এলিজাবেথের পেট। জুবুধুবু করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর, ঘৃণায় গা শিউরে ওঠে। নিজেকে শক্ত করে এলিজাবেথ দাঁতে দাঁত পিষে বলল, এই নোংরা হাতে আমাকে ছুবেন না দয়া করে। আমার সকল পাপের মধ্যে তুমিই সর্বাধিক প্রিয়। উগ্র বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষের এহেন নিকটে ঠান্ডা স্বরে ভয় বাড়তে থাকে এলিজাবেথের মনে। ভিজে যায় চোখের পাতা, কাঁপে গলা। কাঁপা কাঁপা গলায় আওড়ালো এলিজাবেথ, কেন এসেছেন আবার? অধরের ছোঁয়া এঁকে দিল কাঁধে রিচার্ড। পরপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে এলিজাবেথের সমস্ত ঘাড়। ভিজে চ্যাটচ্যাটে হয়ে যায় পশ্চাৎ পাঁজর। নিজ কাজে নিটল থেকে হাসকি স্বরে আওড়ায়, এই জন্য। দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে রেখেছিল এলিজাবেথ। রিচার্ডের অপ্রীতিকর কথা এবং কাণ্ডে চিবুক শক্ত হলো, মোচড়ামুচড়ি করতে থেকে ছাড়া পাওয়ার জন্য। তবে তাতে এক চুল পরিমাণ লাভ হয় না। রিচার্ডের শক্ত হাতের বাঁধন থেকে 1 ইঞ্চিও সরতে পারে না এলিজাবেথ। তীব্র ঘৃণায় রিচার্ডের এক হাত পেট থেকে টেনে ছাড়িয়ে এনে দন্ত বসিয়ে দেয়। আক্রোশ এতটাই ছিল যে শক্ত চামড়া ভেদ করে রক্তপাত হয়। তবুও নিজের কাজে অনড় রিচার্ড, ঠোঁটের কোণে বক্র হাসি। ওদিকে হাত দিয়ে রক্ত ঝরছে। ভেজা গলায় চেঁচালো এলিজাবেথ, কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে এলো ভেতরের সকল আক্রোশ। আপনার মতো নরখাদকের জায়গা জাহান্নামেও না হোক, মরে যাচ্ছেন না কেন আপনি? কাঁধ থেকে মুখ তুলল রিচার্ড, ক্রোধে মটমট করে ধারালো চোয়ালে আজ নেই কোনো হিংস্রতার ছাপ। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি। এলিজাবেথের কথার পারদে ক্ষিপ্ততা না দেখিয়ে বরং গম্ভীর গলায় জবাব দিল, মরে গেলেই কি সমাপ্তি? সাম ডেড রোজ স্টিল ক্যারি ফ্রেগনেন্স, আই এম ওয়ান অফ দেম। তাচ্ছিল্যের স্বরে হাসল এলিজাবেথ দাঁত এলিয়ে। রুষ্ট গলায় শুধালো, সাম ব্রোকেন হার্টস স্টিল ক্যারি লাভ। এবার কণ্ঠস্বর পাল্টায়, মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। মুষ্টিময় করে নিল এলিজাবেথের চুল, হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। ব্রোকেন তো তারা হয় যারা ছিনিয়ে নিতে জানে না। রিচার্ড কাইনার্ড খুব ভালো করে জানে কিভাবে নিজের জিনিস ছিনিয়ে নিতে হয়। ব্যথায় কুকরিয়ে ওঠে এলিজাবেথ। চুলের গোড়ায় অতিক্রম টান পড়ার কারণে তৎক্ষণাৎ মাথায় যন্ত্রণা শুরু হয়। সহসাই সয়ে নিল কষ্ট, শক্ত গলায় বলল, আমি অন্য কারোর। কখনোই আমাকে আপনি পিছিয়ে নিতে পারবেন না, শুধু আমাকে কষ্টই দিতে পারবেন। আরো শক্ত করে টেনে ধরলে রিচার্ড এলিজাবেথের চুলের মুঠি, অপর হাত দিয়ে পেছন থেকে ঝুঁকে শক্ত করে চিবুক চেপে ধরে। ক্ষুধার্ত হিংস্রের মতো গর্জে উঠল, বলল, I am not the boy who flights with you. I am the man who fights for you. কেউ তুলোর মতো নরম হওয়ায় তা পায়ের তলে পিষে চলে যাবে, আবার কেউ 1000 বছর ধরে অক্লান্ত চেষ্টা করে এক মুহূর্তের জন্য তার ছোঁয়া পাওয়ার আশায়। আপনার ফেলে রাখা জিনিসটাও কেউ সযত্নে বুকে তুলে নিয়েছে, কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান সহ্য করে না, সে চায় সবকিছু পূর্ণতা লাভ করুক। ক্রোধ তীর তীর করে বাড়তে থাকে রিচার্ডের। চিবুক রেখে এবার কণ্ঠনালী চেপে ধরল, আগুন বর্জন করলো কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আপনি সম্ভবত ভুলে যেতে চাচ্ছেন কিভাবে হাঁটতে হয়। দম আটকে আসে এলিজাবেথের, তবুও বহু কষ্টতে অস্পষ্ট স্বরে আওড়াই, কি পা ভেঙে দিবেন? দেন না, দেন। পৈশাচিক আত্মার অবয়বের ওষ্ঠপুটে ফুটে উঠল শয়তানি হাসি। পরিবর্তন হয় দৃষ্টি, ছেড়ে দিল কণ্ঠনালী, চুলের মুঠি। আবারও থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে, ডান হাত দিয়ে বাঁকানো কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল।
অপর হাত ছুটল এলোমেলো পথ ধরে। শব্দ করে উঠল এলিজাবেথ। এবার অট্টহাসিতে ফেটে উঠল রিচার্ড। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আই হোপ ইউ ইট নাও। কাঁদতে থাকে এলিজাবেথ। কর্ণপাত হওয়া কান্নার প্রতিটি শব্দলোপ অপর কান দিয়ে ঝেড়ে সরে আসলো রিচার্ড। এক লাফে নেমে গেল ঘোড়া থেকে, নামিয়ে নিল ক্রন্দনরত এলিজাবেথকে। এতক্ষণে রিচার্ডকে দেখল এলিজাবেথ। রিচার্ডের পরনে হোর্স রাইডিং কালো জ্যাকেট, মাথায় রাইডিং হেলমেট এবং পরিশেষে পায়ে রাইডিং বুট, আর বরাবরের মতো শক্ত চোয়াল। দৃষ্টি সরিয়ে ফেলে এলিজাবেথ। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুকে। ঘৃণায় বিষিয়ে ওঠে মন। উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এই উপন্যাসের 1 থেকে 10 নম্বর এপিসোড বিপ্লব দ্য স্টোরি টেলার এই ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে। আপনারা চাইলে ওইখান থেকে 1 থেকে 10 নম্বর এপিসোড শুনে ফেলতে পারেন। আর যদি উপন্যাসটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন নতুন হলে। ধন্যবাদ। সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী অংশ নিয়ে।